আমাদের সকলের বাড়ির উঠোন তোলপাড় হয়ে যাচ্ছে। প্রত্যেক রাতে এক ভয়ঙ্কর গলার হাহাকার দিচ্ছে। জানি না কোন সর্বনাশী সে গলার আওয়াজ শুনলে গায়ে কাঁটা দেয়। আমাদের বাড়ির পোষা কুকুর বিড়াল, এমনকি বাছুর পর্যন্ত হারিয়ে গেছে মাত্র 3 দিনের মধ্যেই। গোটা গ্রামের কম করে হলেও 10-12 জন গৃহের গৃহপালিত জীব অদৃশ্য হয়ে গেছে। কি হলো তাদের কিছুই জানতে পারছি না ঠাকুর মশাই। বুঝেছি, বড় বিপদ। গ্রামের অন্ধকার সময় ঘনিয়ে এসেছে। কেউ একজন এই সব কিছুর মূল, কিন্তু তার ব্যবস্থা করার আগে এই পাতাল যক্ষিণীকে শান্ত করতে হবে। পাতাল যক্ষিণী? আপনি কি বলছেন ঠাকুর মশাই? বলল হরিনাথ বৈরাগী। আমি বললাম ঠিকই বলছি। তোমরা জেনে রাখো, পশুরাও শিকার হয়েছে ওই পাতাল যক্ষিণীর। পাতাল যক্ষিণী? সে কে ঠাকুর মশাই? আমরা তো তার নাম আগে কখনো শুনিনি। পাতাল যক্ষিণী হলো এক অপত্রী শক্তি। অন্ধকার রাজ্যে বাস তাদের। বুদ্ধি নেই, কিন্তু শক্তি অসীম। তাদের দিয়ে মন্ত্র বলে যা ইচ্ছে তাই করিয়ে নেওয়া যায়। এই গ্রামের কেউ নিশ্চয়ই তাকে জাগিয়েছে, ভাঙিয়েছে ঘুম। বহুদিনের খিদে সহ্য করতে পারছে না যক্ষিণী, তাই এইভাবে খাবার সংগ্রহ করছে। পশুরা তারা নাগালে ছিল বলে সে তাদের খেয়েছে। যদি তোমরা তার কাছে এসে পড়তে, তবে সে তোমাদেরও গ্রাস করত। দোহাই দোহাই ঠাকুর মশাই, আপনি এমন কথা বলবেন না। আমাদের ছেলে পুলে দিয়ে ঘর, আমরা যে ভয়ে মরে যাচ্ছি। বললেন এক গ্রাম্য বধূ। আমি বললাম না মা, ভয় দেখানোর জন্য কিছু বলিনি। এ কথা সত্যি। যাই হোক, বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করতে হবে। তোমরা আমাকে বলো তো, এই কদিনের মধ্যে তোমাদের গ্রামে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা অস্বাভাবিক? ভেবে বলো। আমি নিশ্চিত গ্রামেরই কেউ এই কাজ করছে, নয়তো যক্ষিণীর কোপ গ্রামের ঘরে ঘরে পড়তো না। আগে আমাদের ছোট গ্রাম, চাষবাস হয়, নদীতে মাছ ধরা হয়, মাছ ভাত খেয়ে দিন কেটে যায় আমাদের। এর মধ্যে অস্বাভাবিক ঘটনা কি ঘটলো? আরে এই মুকুন্দ, তোর মনে নেই ওই যে পুরনো মোড়ল আমাদের ঘরে এলেন, ভিক্ষে চাইলেন? সেই কথাটা বল ঠাকুর মশাইকে। তাই তো, অত বড় মানুষ আমাদের ঘরে এসে ভিক্ষে চাইলেন তার মেয়ের জন্য। এই ব্যাপারটা কি? আপনাকে আর কতবার করে বলতে হবে? বলেছি না আমি কলকাতায় একটা গমকল খুলতে চাই। তা খোলো না বাবা জীবন, পুরুষ মানুষ ব্যবসা বাণিজ্য বাড়াবে, সে তো ভালো কথা। ও, তা গমকলটা খোলার টাকাটা দিচ্ছেন না কেন তাহলে? আমি কোথায় পাবো বাবা? বেশ, দিতে হবে না, তবে আপনি আপনার মেয়েকেও সঙ্গে নিয়ে চলে যান। আমি আবার বিয়ে করব, যৌতুক পাবো, সেই যৌতুকের টাকায় গমকল খুলব। না 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 না, এ কথা বলো না। ঠিক আছে, আমি তোমার টাকা এনে দেবো খন। না বাবা, আমি জানি তোমার কাছে এক কানা করিও নেই। আমাদের বিয়েতে সব চলে গেছে, তুমি টাকার চিন্তা করো না। তুই চুপ কর। আমি টাকা না আনলে যে তোর সংসারটা ভেঙে যাবে মা। তোমায় এত কথা বলতে কে বলেছে? উনি তো বললেন আনবেন। টাকা আছে নিশ্চয়ই, তুমি ভেতরে যাও বলেছি না? আমি যখন কারোর সাথে কথা বলবো তুমি মাঝখানে এসে কথা আটকাবে না। তারপর মোড়ল মশাই জামাই বাড়ি থেকে ঘরে চলে আসেন, কিন্তু অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারেন না। শেষে মেয়ের বাড়ি যান তার অক্ষমতা জানাতে, আর গিয়েই দেখেন এ কি লতা, তোর এ কি দশা হয়েছে? অসুখ করেছিল নাকি? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। বাবা, আমি ভালো আছি,
তুমি এখানে বেশিক্ষণ থেকো না, চলে যাও, নয়তো। এই যে আপনি টাকা এনেছেন? না বাবা জীবন, আমি তো টাকা জোগাড় করতে পারিনি। তবে কি মুখ দেখতে এসেছেন? যান যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আর এই যে আপনার রুগ্ন মেয়েকেও সঙ্গে নিয়ে যান। বলেই সেই অহংকারী জামাই অসুস্থ মেয়েটাকে ধাক্কা দিয়ে তার বাবার কাছে ফেলে দেয়। ও মা গো! ওঠ মা ওঠ, আমার সাথে চল, তোকে একটু ডাক্তার দেখিয়ে সুস্থ করে দিয়ে যাব আবার। না, শুধু ওকে নিয়ে এলে আমি দরজা খুলবো না। অন্তত 2000 টাকা সঙ্গে নিয়ে আসবেন, নয়তো আমি আমার দ্বিতীয় বিয়ের নেমন্তন্নের চিঠি ছাপাতে দেব, বুঝেছেন? কি নিষ্ঠুর! তারপর কি হলো? আর কি হবে ঠাকুর মশাই, মোড়ল মশাই তার মেয়ে সুলতা দিদিকে নিয়ে গ্রামে এলেন। দিদির শরীর খুব খারাপ, আমরা কবিরাজ ডেকে আনলুম, ওষুধ দিল সে, একটু একটু করে মেয়েটা সেরে উঠল। এমন সময় খবর এলো যে জামাই নাকি আবার বিয়ে করেছে। অমনি সুলতা দিদি তার বাপের পা জড়িয়ে কাঁদতে শুরু করলো। বাবা, আমার কপালটা পুড়লো, এবার আমি কি করি? আমার একটু বিষ এনে দাও, আমি মরি। না মা না, এখনো তো বিয়ে হয়নি। আমি গিয়ে দেখা করছি বাবা জীবনের সাথে, দেখবি সে আবার ঠিক কথা শুনবে। মোড়ল মশাই আমাদের কয়েকজনকে সঙ্গে করে জামাই বাড়ি গেলেন। এ কি, আপনি এক্ষুনি এসেছেন কেন? আমি তো এখন বিয়ের চিঠিও দিইনি। বাবা, তুমি আমার মেয়েটাকে ঘরে নিয়ে এসো, তুই বিয়ে করলে সে যে ভেসে যাবে। তবে আমি কি করতে পারি? আপনি টাকা দিলেন না, এখনো যদি টাকা দেন আমি তাদের বলবো বিয়ে করতে পারবো না। এখনো টাকা দিলে তুই এ কাজ করবে? হ্যাঁ, না করার কি আছে? আরে আমি তো চাই একটু বড় লোক হতে, এক বউ থাকতে আবার বিয়ে করব কেন? আমি কি এমন মানুষ? ঠিক আছে ঠিক আছে, তুমি ভেবো না, আমি যেখান থেকে পারি কালকে তোমায় টাকা এনে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অত হাত জোড় করতে হবে না। আপনি এখন যান, টাকার ব্যবস্থা করুন। এই দেবেন অথচ এত দেরি করলেন। যান যান। বিট্টু, হরিনাথ, মুকুন্দ, দেখ তোরা তো আমার ছেলের মতো, আমাকে একটুখানি সাহায্য করতে পারিস? এবার চিচি, মোড়ল মশাই আপনি এমন করে কেন বলছেন বলুন তো? আপনি বলুন না কি করতে হবে। শুনলি তো সব, টাকা না দিলে আমার মেয়েটাকে সুখে থাকতে দেবে না। তোরা সবাই মিলে আমাকে দুটো দুটো করে টাকা ধার দে না ভাব, আমি ঠিক শোধ করে দেবো। শুধু এবারটা আমায় তোরা বাঁচা। কিন্তু দুটো করে টাকা তিনি মুখে বললেন, আসলে সকলের কাছ থেকেই 100, 150, এমনকি 200 টাকা করেও তিনি চাইলেন। এবার বলুন তো ঠাকুর মশাই, অভাব অনটনের সংসার, তাকে আমরা দিতে পারিনি। 2-10 টাকা যা দিয়েছি তা তার জামাই ছুঁড়ে মেরেছে মোড়ল মশাইয়ের মুখের ওপরে। আপনারা যে এমন অভদ্র আমার জানাই ছিল না। মুখের ওপর বলে গেলেন দেবেন, আর দিলেন, আর অশান্তিতে কাজ নেই। ভেবেছিলাম বিয়েটা বাতিল করব, কিন্তু আমি তাদের খবর দিচ্ছি বিয়ে করব, ঠিক আছে? না হলে আমার আর উপায় নেই। এরপরে গ্রামে ফিরে মোড়ল মশাই আমাদের আর দেখতেই পারেন না। এই যা যা, চলে যা এখান থেকে, চলে যা। কেউ কোনো কমবেন নয়, অত করে বললুম শুনলিনি তো? দেখ এবারে কি হয়। কি ভেবেছিস মোড়ল খালি বয়সেই বুড়ো হয়েছে না? তার আর কোনো ক্ষমতা নেই? আছে, বিদ্যে আছে। দেখ এবার কি করি। সব কটা মরবি, আমার মা সুলতার চোখে জল পড়বে, আর তোরা সুখে থাকবি? হবে না। এবার কাঁদবি সবাই। যা, চলে যা এখান থেকে। দেখি মোড়ল মশাই, আপনি আমাদের সঙ্গে এমন ভাবে কথা কইছেন কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আবার মুখে মুখে কথা, যা চলে যা বলছি। আমরাও চলে এলুম, বুঝলেন। তারপরে কেটে গেল 3খানা দিন।
মহালয়ার সকালে নদীতে চান করতে গেছি। উমা, গিয়ে দেখি এক ভয়ানক কাণ্ড। কি হলো? আমি জিজ্ঞাসা করলাম। নদীর ঘাটে মোড়ল মশাই মরে পড়ে আছেন। সে কি কথা? আগে আমরা দেখলুম মোড়ল মশাই উপর হয়ে পড়ে রয়েছেন। সোজা করতে গিয়ে দেখলুম তার কণ্ঠনালীটা নরম দিয়ে কাটা। সে কি রক্ত! তারপরে লোক ডাকতে গেলুম আমি, আর সুলতা দিদিকেও খবর দিতে গেল কয়েকজন। নদীর ধারে দু একজন ছিল বটে, কিন্তু হঠাৎ করেই আকাশে মেঘ এলো, জোরে জোরে বাজ পড়তে শুরু করলো, আর তারপরে শুরু হলো ভয়ানক বৃষ্টি। বলুন তো ঠাকুর মশাই, এমন ফাঁকা জায়গায় কি দাঁড়িয়ে থাকা সম্ভব? তাই সবাই সরে গিয়েছিল মাথা বাঁচাতে। তারপরে সব যখন থামলো, তখন নদীর ঘাটে এসে দেখি সে আর এক কাণ্ড। কি দেখলে তোমরা? মোড়ল মশাইয়ের মৃতদেহ উধাও হয়েছে। আগে কিন্তু আপনি কি করে জানলেন? সেটা না জানলেও চলবে। তারপর বলো, তোমরা কি করলে? তারপর আর কি, সুলতা দিদি এলো। চারিদিকে অনেক খোঁজা হলো, কিন্তু কোথাও নেই। গ্রাম থেকে হাওয়া হয়ে গেছে মোড়ল মশাইয়ের দেহটা। আর সেই রাত থেকেই শুরু হলো এই অনাবৃষ্টি। বলুন দেখি ঠাকুর মশাই, দুদিন পরেই মহাষষ্ঠী পুজো, তার মধ্যেই এমন কাণ্ড। রাত হলে এক রকমের যেন পটকা গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। কারা যেন ফিস ফিস করে কথা বলে, কাঁদে, হাসে, আবার হেঁটেও বেড়ায়। আর তারপরেই আরম্ভ হয় সেই হাহাকার, মাটি ফেটে যাওয়ার গড়গড় শব্দ। প্রথম দিন তো আমরা কিছু বুঝতে পারিনি, বুঝলেন। এই শিবদাসের ঘরেই কোপ পড়েছিল। শিবু, তুই বল না রে। হ্যাঁ ঠাকুর মশাই, কি আর বলি, তখন মনে হয় রাতে 10টা কি ওই 11টা বাজে। সকলে খাওয়া দাওয়া করে মশারি খাটিয়ে শুয়ে পড়েছি। লম্ফটা জ্বলছে, এবার নেভাবো এমন সময় এসে উঠলো একটা মেয়ে। ওরে বাবা, এ কার হাসি গো? শুনছো? ওকে শুনছো? শুনেছি শুনেছি শুনেছি। গিয়ে দেখি আবার কি হলো। বাড়লো হাসিটা। বাইরে বেরোতে যাবো এমন সময় আমাদের পোশাক কালু খুব ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো। তার যেন খুব কষ্ট হচ্ছে। হঠাৎই থেমে গেল আওয়াজটা। ও কি হলো গো? হ্যাঁ গো, কালু কেন কাঁদছিল? তা তো জানি না। বাবারে, কি ভয়ঙ্কর বাইরেটা। আচ্ছা, অন্ধকার তো হবেই, আজকে যে অমাবস্যা। ও তাই তো তাই তো। আচ্ছা আচ্ছা, এই লম্পটা নিয়ে এসো তো। লম্পটা আনো, লম্পটা আনো। যা, লম্পটা নিভে গেছে। তেল তো অনেক ছিল, নিভলো কি করে? ছাড়ো, নতুন করে জ্বালো বাপু। কিন্তু কি বলবো ঠাকুর মশাই, লম্প আর জ্বলে না। শেষে অন্ধকারই বেরোলাম। বেরিয়ে আর একটু হলে তো পড়েই যাচ্ছিলুম গর্তের ভিতর। উঠোনে যে এত বড় একটা গর্ত হয়েছে তা তো জানি না। ও মাগো, ওরে বাড়ি! কি হলো? হ্যাঁ গো, তো তুমি চেঁচালে কেন? এই দেখো না, উঠোনে কত বড় একটা গর্ত। পড়ে যাচ্ছিলুম আর একটু হলেই। সে কি কথা? উঠোনে গর্ত এলো কোত্থেকে? তা তো জানি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লোকজনকে ডাকি। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো গো? ওই শিগগিরই এদিকে এসো। দেখো দেখি কি সর্বনাশ হয়েছে। এসো এসো, এদিকে এসো। কি হয়েছে? কি হয়েছে? শিবু, বৌঠান, কি হয়েছে? ঠিক বুঝতে পারছি না। দেখো তো একবার আলো নিয়ে এসো। আলো নিয়ে এলে দেখি এই কাণ্ড। আমাদের কালুর লেজটুকু শুধু দেখতে পেলুম। ওই গর্তের অনেক তলায় যেন মিলিয়ে গেছে। সেই থেকে আমাদের এই অশান্তি। পাতাল যক্ষিণীকে ঘুম পাড়াতে হবে। যা বলছি তাই ব্যবস্থা করো। আর মোড়লের মেয়েকে ডেকে আনো এখানে, এই বটগাছ তলায়। তার সঙ্গেও কিছু কথা আছে। শোনো, সময় বেশি নেই। আজ মহা চতুর্থী তিথি। শুক্লপক্ষের মহা চতুর্থী অতি সুলক্ষণ। নিয়ে এসো একটা মাটির হাঁড়ি, যা নতুন নয়। অন্তত 7 বার তাতে ভাত রাঁধা হয়েছে, এমন একটা হাঁড়ি নিয়ে এসো।
এক বাটা খরচুন আর 3টে এমন গাছের নারকেল যে গাছে গুড়িতে সদ্য ঘুণ ধরেনি। সে কি, এমন গাছ এই অসময় খুঁজে বার করব কি করে? নারকেল গাছে তো পোকা ধরেই থাকে। না, আমার বিশুদ্ধ উপাচার দরকার, এক্ষুনি জোগাড় করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুর মশাই, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। বলে সবাই কাজে চলে গেল। একটু পরেই সুলতাকে নিয়ে দুজন এলো বটতলায়। হরিদাস বৈরাগী বললেন, ঠাকুরমশাই, এই হলো সুলতা দিদি। ব্রাহ্মণ দেখেই সুলতা আমার পা ছুঁয়ে প্রণাম করল। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, মা, তুমি যা জানো সব বলো, নয়তো গোটা গ্রামকে বাঁচানো যাবে না। আমি কি বলবো? কেন, তোমার বাবা রোজ রাতে এসে তোমায় যে কথা বলেন সেই সব বলো। ঠাকুর মশাই, আমরা তো কিছু বুঝতে পারছি না। সব বুঝবে। বলো মা, তোমার বাবা এখন কোথায় আছেন? মানে তার শবদেহ বর্তমানে কোথায়? আগে আমাদের বাড়ির পুরনো কুয়োর ভেতরে। আমি রাজি হইনি, কিন্তু বাবা এমন করে বলল, নদীর ঘাটে এসে বাবাকে খুঁজে পেলাম না। কোথায় গেল মানুষটা? সবাই বলছে মরে গেছে। আমি জানি না কি হয়েছে। তুমি কোথায় চলে গেলে বাবা? এবার আমার কি হবে? তুই কিছু ভাবিস না লতা, তোর ভালো হবে। আমি কোথাও যাইনি লতা। এ কি বাবা, তুমি? ভয় পাস নে, যক্ষিণী বিদ্যা শিখেছিলাম কম বয়সে এক গণিনের কাছে। কোনদিন ভাবিনি নিজের জীবন দিয়ে এক যক্ষিণীকে জাগাতে হবে, কিন্তু এছাড়া আর উপায় ছিল না রে। পাতাল যক্ষিণী গুপ্তধনের সন্ধান জানিয়ে তাকে খুশি করলে সে গুপ্তধন সোনা হাতে তুলে দেয়। তুই তৈরি থাক। বুঝলাম। তা তুমি 5টা বাড়ির মাটি তাকে দিয়েছ? হ্যাঁ, দিয়েছি। এর বিনিময়ে বাবাও আমাকে দিয়েছেন। চলুন, আমি দেখাচ্ছি। না মা, এখন যাওয়ার উপায় নেই। আগে পাতাল যক্ষিণীকে ঘুম পাড়াই। সন্ধে হওয়ার আগে আমায় ক্রিয়া শেষ করতে হবে। বলতে বলতে সমস্ত আয়োজন হয়ে গেল। সকলকে বটগাছের তলা থেকে দূরে পাঠিয়ে আমি খানিকক্ষণ পদ্মবীজের মালা জপ করলাম। তারপর মাটির হাড়ির ভিতর চুন আর সেই সঙ্গে 3টে নারকেলের একটা কাঁদি নিয়ে আমি চললাম সেই নদীর ঘাটে, যেখানে মোড়ল মশাই দেহত্যাগ করেছিলেন। আচ্ছা, তারপরে কি হলো? বলল কিশোরী, ঠাকুর মশাইয়ের কাছে এসেছি তাকে বিজয়া দশমীর প্রণাম করতে। চারির বানানো নারকেল নাড়ু খেয়ে প্রশংসা করল কিশোরী। আহা, নারকেলের মতো জিনিস নেই জানেন তো। যাতে দেবে তাতেই রাজা। ছোলার ডাল অথবা মালপোয়া, নাড়ু হলে তো কথাই নেই। ঠাকুর মশাই অল্প হেসে বললেন, শুধু খাওয়ার কাজে নয়, নারকেল অত্যন্ত শুভ। নারকেল ফাটিয়ে ফুল দেখতে পেলে জানবেন নিশ্চিত সৌভাগ্য। আর নারকেলের দ্রব্যগুণেই সেই যাত্রায় বিপদ থেকে বেঁচেছিল গ্রামটা। সে আবার কি? নিশ্চয়ই কোনো ঘটনা, তাই না? বলুন না। এই ঠাকুর মশাইয়ের গল্প আরম্ভ। নদীর ঘাটে মাটির হাড়ি উপুর করে বসলাম। তারপর পুড়ে যাওয়া কালো গায়ে সাদা চুনের আকৃতি আঁকছি, মাঝখানে লিখলাম মোড়ল মশাইয়ের নাম। সুলতা বলল, আমার বাবার নাম রমেশ মণ্ডল। আর গোত্র? বাবার গোত্র ছিল মধুকল্ল।
বয়স, নাম, গোত্র লিখে 3 দিকে 3টে নারকেল সাজিয়ে রেখে আমি বুক পর্যন্ত জলে নেমে দাঁড়ালাম, পশ্চিম দিকে মুখ করে। তারপর শুরু করলাম প্রেত আবাহনী মন্ত্রপাঠ। ওং প্রেতশ্বরায় নমঃ, ভূতগ্রাম সমাহারায় চণ্ডকপালিনী শক্তি স্বরূপিণী। এইভাবে মন্ত্র উচ্চারণ করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে পড়েছি, তখন মুকুন্দ চিৎকার করে বলে ওঠে, ওকে, ও যে মোড়ল মশাই বাতাসে ভেসে আসছেন কি করে? আর ওকে, ও বাবা, কি বিভৎস দেখতে! সত্যি তাই, পাতাল যক্ষিণীর অবয়ব বলে কিছু হয় না, একটা দীর্ঘ মাথাই তার সমস্ত অস্তিত্ব। সে কি কথা, মাথা মানে? হাত পা কিছু নেই? আছে, পায়ের মতো দেখতে দুটো স্তম্ভের উপর স্থাপিত বিরাট মাপের মাথা। সেই মাথায় বড় বড় চুল আর ছোট ছোট 2 টুকরো গহ্বর, যে দুটো চোখের কাজ করে। আর রয়েছে তার মুখের হা, যা প্রসারিত হলে দেখে মনে হবে ভিতরে একটা আস্ত পাকা বাড়ি তলিয়ে যেতে পারে। তা যাই হোক, সে বিপদ কখনো ঘটেনি, আর যাতে না ঘটে সেই জন্যই আমি তৎপর হলাম। আরো বাড়িয়ে দিলাম মন্ত্র উচ্চারণের গতি। ওম শ্মশান ক্রিয়াং নমঃ, ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। প্রেত আবাহনী মন্ত্রের টানে মৃত মোড়লের প্রেতাত্মা ছুটে এলো সেই মাটির হাড়ির কাছে, আর সঙ্গে সঙ্গে মাটির হাড়িটা উল্টো থেকে সোজা হতে লাগলো। আর তারপর মোড়ল রূপী প্রেত সেই হাড়ির ভিতর অল্প অল্প করে ঢুকে যেতে থাকলো। আমি তেমনই মন্ত্র পড়ে রেখেছি, প্রেত সংস্পর্শে এলেই হাড়ি গ্রাস করবে তাকে, কারণ হাড়িটা তখন এক পদ্ধতিতে পরিণত হয়েছে। মোড়ল মশাইয়ের দীর্ঘ দেহ যখন ছোট থেকে ছোট হয়ে হাড়ির ভিতর পুরোপুরি ঢুকে গেল, তারপর আমি উঠে এলাম জল থেকে। সেই হাড়ির মুখে চাপা দিলাম একটা নারকেল পাতা। যক্ষিণী এগিয়ে এলো বাকি 2টো নারকেলকে বিনষ্ট করবে বলে। তার পায়ের আঘাতে সেই নারকেল দুটি যদি একবার জলে পড়ে যায়, তবে আর এবারের মতো যক্ষিণীকে ঘুম পাড়ানো যাবে না। নারকেল দুটির মধ্যে যক্ষিণীর সত্তা মিশে সে জলে ভেসে অন্যত্র চলে যাবে, বিপদ বাড়বে অন্য কোনো প্রাণের। তাই আমি তৎক্ষণাৎ সামনে 2 হাতে ধরে বাঁচিয়ে নিলাম নারকেল দুটোকে। যক্ষিণী হুঙ্কার দিতে দিতে এগিয়ে এলো আমার দিকে। আমি নেমে গেলাম জলে। ও কি করছেন ঠাকুর মশাই? আপনি জলে তলিয়ে যাবেন যে। কিছু হবে না, তোমরা ভেবো না। তোমরা গ্রামের ভিতর দিকে চলে যাও। যাই হোক, পিছন ফিরে চেও না, আর আমি ঠিক ফিরে আসব বলে তাদেরকে বাড়ি চলে যেতে বললাম। কিন্তু তারা তো যাওয়ার পাত্র নয়। এ কি কথা? আমরা চলে গেলে যে আপনার বিপদ হবে। আপনি গ্রামে এসছেন সন্ন্যাসী, আমাদের জন্য কি আপনি প্রাণে মরবেন নাকি ঠাকুর মশাই? আমাদের যে ঘোর পাপ হবে। বলে এক গ্রামবাসী আর হরিনাথ বৈরাগী, যার গলার গান শুনে আমি ভর দুপুরে ওই গ্রামের বটগাছের তলায় এসে বসেছিলাম, সে লাফিয়ে নামলো জলে, তার বাড়ল বিপদ। তখন পাতাল যক্ষিণী আমার পিছু পিছু জলের কিনারে এসে গিয়েছিল। নারকেল দুটিকে ছুঁতে না পেয়ে সে এবার মানুষ দুটোর উপর ঝাঁপিয়ে পড়ল। হা হলো তার মুখ। আগেই বলেছি, নাগালে পেলে সে মানুষও খেতে পারে। ওরে বাবা, কি সর্বনাশ! বাঁচাও, বাঁচাও! ওদের যে খেয়ে ফেলছে। সুলতা জ্ঞান হারালো। আমি এবার নারকেল দুটিকে জল থেকে ছুঁড়ে ফেলে দিলাম মাটির উপর অনেক দূরে। বললাম, এগুলোকে ধরো। 2 জন বোধহয় ধরল। আমি এসে পড়লাম হরিনাথ আর সেই গ্রামবাসীর কাছে।
তারপর দুজনকে ছুঁয়ে জপ করতে আরম্ভ করলাম সর্ববিপদ তারিণী মন্ত্র। ওং ক্রু কালী সর্ববিপদে মাং রক্ষা রক্ষা স্বাহা। হে কালীমা, সর্ববিপদ হরণ করো, রক্ষা করো, রক্ষা করো। এটি দেবী মহামায়ার একটি স্তোত্র। তারপরে কি হলো? মন্ত্রে কাজ হলো। ধীরে ধীরে পাতাল যক্ষিণী অদৃশ্য হলো পাতালের কোলে। একটা বিরাট গর্ত সৃষ্টি হলো নদীর পাড়ে। তার ভিতর তলিয়ে গেল যক্ষিণী। দুটো মানুষ জ্ঞান হারিয়েছে। তাদের যত্ন করে দুপাশে সরিয়ে রেখে আমি ছুটে গেলাম গ্রামবাসীদের দিকে। বললাম, নারকেল দুটো এনে গর্তে ফেলে দিন। তোমরা যে যার বাড়ির উঠোন থেকে মাটি নিয়ে এসো শিগগির। সন্ধে হওয়ার আগেই এই গর্তটা বোঝাই করতে হবে। আমরা এক্ষুনি যাচ্ছি বলে সবাই মাটি আনতে ছুটল। একটু পরেই চলেও এলো সবাই। নাভিশ্বাস উঠে গেছে সকলের। আমি বোঝাই করে আনা মাটি ফেলে চাপা দিলাম গর্তটা। তারপর বসে পড়লাম। আর তারপর সুলতা আর বাকি দুজনকে নিরাপদে নিয়ে যাওয়া হলো। তাদের জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরার পর সুলতা তার ভাগের সমস্ত সোনা ভাগ করে দিল গ্রামবাসীদের মধ্যে। হরিনাথ বৈরাগী খবর আনলেন তার স্বামী আসছে সুলতাকে নিতে। জামাই বাবা জীবনে নিজেই এসে বললেন, আমি বড় ভুল করেছি। স্বপ্নে আমায় এক প্রেত মূর্তি শাসিয়ে গেছে। বলেছে, তুই যদি তোর স্ত্রীকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে না আনিস, তবে রাতে ঘুমের মধ্যে তোর বাবলীলা সঙ্গ হয়ে যাবে। সে কি সাংঘাতিক মূর্তি! গলার মাঝখান থেকে কাটা, রক্তাক্ত, ভীষণ ভয়ঙ্কর। গলাটা আমার শ্বশুর মশাইয়ের মতো। কিন্তু কিন্তু কই, তাকে তো দেখছি না। তিনি কোথায়? সুলতা, তুমি চলো। আমাদের পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তুমি চলো। আর একটাও কথা না বলে স্ত্রীকে নিয়ে তিনি কোনো মতে চলে গেলেন। গ্রামের সবাই হাঁপ ছেড়ে বাঁচল। শরতের মাঝামাঝি পথ চলতে চলতে ভরা দুপুর বেলা একটা গ্রামে এসে পড়েছি। এসেছি একটা গানের টানে। খোলা গলায় হরিনাম গাইছে একজন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভারী মিঠে গলা তো তোমার। তোমার নাম কি? আগে আমার নাম হরনাথ বৈরাগী, এর নাম হই ঠাকুর মশাই। বসুন বসুন। তোমাদের গ্রামখানি তো বেশ ভালো। কত গাছপালা, কেমন শিউলি ফুটে আছে। এখানে দুর্গাপুজো হয়? আর হওয়া, একের পর এক বিপদ হচ্ছে ঠাকুর মশাই। ঠিক বলেছ বৈরাগী ঠাকুর। কালকে রাতে রঘুদের বাড়ির পাঁঠাটা হারিয়ে গেছে। আর উঠোনে সেই গন্ধটাও তো আবার হয়েছিল। বাপরে, সে কি হাহাকার! আমরা বোধহয় আর বাঁচবো না। এই করে 3টে ঘরে হলো ঠাকুর মশাই। তার মানে এসব কি বলছো তোমরা? পাঁঠা হারিয়ে গেছে মানে? আমি তো কিছু বুঝলাম না। সেই শুরু। রক্তাম্বরধারী ব্যক্তিকে দেখে গ্রামের সরল মানুষদের মনে শ্রদ্ধা জন্মায়। যদিও এর অপব্যবহার অনেকেই করে, তবুও যাদের ভালো ব্যবহার করা স্বভাব দ্বারা মন্দ করতে পারে না সহজে, তারা আমায় ওই অবস্থাতেও যত্ন করতে চাইল।
এক গোয়ালা মুকুন্দ বলল, আপনি এখানে বসুন, আমি বাড়ি থেকে দুধ আর ছানা নিয়ে আসছি। এক জেলে শিবু বলল, দুপুরে দুটো মাছ ভাত খাবেন না? বামুন দিদি রেখেছে, আমি চেয়ে এনে দিচ্ছি। আরে না না, ওসব এখন থাক, আগে তোমাদের বিপদের প্রতিকারের ব্যবস্থা করি। তোমরা আমায় সাহায্য করবে তো? নিশ্চয় করব, নিশ্চয়। ব্যাস, তারপর এই সব। কিন্তু মোড়ল মশাই এমন কাজ করলেন কি করে? তিনি কি তন্ত্রমন্ত্রের সাধনা জানতেন নাকি? কিশোরীর কথায় ঠাকুরমশাই অল্প হেসে বললেন, ঠিক সাধনাটা জানতেন না, কিন্তু কারোর শেখানো একটা বিদ্যে তার জানা ছিল। কম বয়সে অনেক দরজা খোলা থাকে, মানুষ শুধু শখেই অনেক কিছু শেখে। এও হয়তো তেমনই কোনো শিক্ষা। জীবনে দরকার হয়নি আগে, তাই ব্যবহার করার প্রয়োজনও হয়নি। এখন প্রয়োজন পড়তে বাধ্য হয়ে তিনি এই কাজ করেছেন। প্রকৃতির বিপরীত শক্তি হলো এই পাতাল যক্ষিণী। মানুষের ভালো করে, কিন্তু বিনিময়ে মন্দও করে অনেক বেশি। এই পর্যন্ত বলে চুপ করলেন ঠাকুরমশাই। আমরা ওনার পায়ের ধুলো নিয়ে বললাম, আজ আসি ঠাকুরমশাই, অনেক রাত হলো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।